প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমরা তোমাদের এইচএসসি রাইট ফর্ম ভার্বের বোর্ড কোশ্চেনের ধারাবাহিক আলোচনা আজকে আরেকটি পর্ব নিয়ে আসলাম। আজকে আমরা সিলেট বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। তো তোমরা বই নিয়ে বসতে পারো। যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো আজকে আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখি। তো আমি প্রতিবারই তোমাদেরকে যে কথাটা বলি সেটা হলো, প্রশ্ন আগে পড়বে ভালো করে, যে পেজটি দেওয়া থাকবে পেজটি পড়ে বুঝবে যে পেজটি আসলে কিসের ঘটনা বলতেছে, অতীতের ঘটনা নাকি বর্তমানের ঘটনা। অতীতের ঘটনা হলো অবশ্যই ম্যাক্সিমাম ভার্বগুলো আমরা পাস্ট ফর্মে গঠন করব। আর যদি প্রেজেন্ট টেন্সের কোনো ঘটনা হয় বা অতীতেও সত্যি ছিল এখন বর্তমানের জন্য সত্যি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ম্যাক্সিমাম যে ভার্বগুলো আছে সেগুলোর আমরা প্রেজেন্ট টেন্স করব। আরেকটা ব্যাপার হলো, অবশ্যই সেন্টেন্স পড়ে আমরা দুইটা জিনিস যেটা আমাদের সব থেকে বেশি ক্রিটিক্যাল, সেটা হলো অবশ্যই সেন্টেন্স পড়ে বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। আরেকটা হলো যে সেন্টেন্সের ভিতরে অনেক সময় ভবিষ্যৎ প্রেডিকশন থাকে, তখন কিন্তু আমরা অবশ্যই ভবিষ্যৎ প্রেডিকশনের যে লাইনগুলো আছে সেগুলো পড়ে আমাদের বুঝতে হবে। এটা আসলে বিশেষ কোনো তেমন রুলস নাই। ওকে, তারপরে চলো এখানে আর একটু পড়ে দেখি। পড়লেই তুমি দুই তিনটা পূর্ণাঙ্গ সেন্টেন্স পড়লেই বুঝতে পারবে যে আসলে সেন্টেন্সটা কিসের কথা বলছে না বর্তমানের কথা বলছে। ইট ইজ, এটা প্রথম পরে বুঝতে পারছি। এখানে দেখো একটা ভার্ব আছে, সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট, এই যে ক্যান নট এটাও প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, হি অলওয়েজ নিড, হি হ্যাজ, এই যে দেখো হ্যাজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, এরপরে আছে দেখো কোথায় আছে আমরা সেন্টেন্স যদি দেখি, এই যে নিড, দ্য নিড, যদি এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো ইজ, তার মানে আমরা দেখছি যে পরবর্তী যে এই প্যাসেজের যে পূর্ণাঙ্গ বাক্যগুলো আছে সেগুলো কিন্তু আসলে ওনার প্রেজেন্ট টেন্স ইউজ করছে, তার মানে কিন্তু এটা প্রেজেন্টই হবে। আর পুরোপুরি ভাবে যদি আমরা পড়ি তাহলে দেখো দুই তিন লাইন আসলে কি বিষয়ে আলোচনা করছে। ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি অলওয়েজ, এই যে অলওয়েজ একটা অ্যাডভার্বিয়াল, সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সকে আসলে রিপ্রেজেন্ট করে। অলওয়েজ নিড আ কোম্পানি, হি হ্যাজ টু। আচ্ছা, বলছে যে মানুষ একা বাস করতে পারে না, সবসময় তার একটা সঙ্গের প্রয়োজন হয় বা সঙ্গের প্রয়োজন হয়। তো এখানে যদি বলি অতীতে কি সঙ্গের প্রয়োজন ছিল, এখন আর নাই, যে অতীতে মানুষ একা বাস করতে পারতো না, এখন মানুষ একা বাস করতে পারে, ব্যাপারটা কিন্তু তা না। অতীতেও যেমন ছিল বর্তমানেও তেমন। তার মানে কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম যে ভাবগুলো থাকবে সে ভাবগুলো আমরা প্রেজেন্ট টেন্সের ইউজ করব। তাহলে দেখো ইট ইজ ন্যাচারাল, এটা খুবই স্বাভাবিক। দ্যাট, যে আ ম্যান ক্যান নট, আ ম্যান আছে, হ্যাঁ, এইটা কিন্তু সাবজেক্ট, ক্যান নট আছে। এখন আমরা এখানে প্রেজেন্ট টেন্সে কি দিব, লাইভস, আ ম্যান আছে সিঙ্গুলার, সাবজেক্ট, তার মানে সিঙ্গুলার ভার্ব হবে লাইভস হবে, অথবা লিভস যেটাই বলো তোমরা, অ্যালন। এখন কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমরা যদি অনেকে এটা না জানি যে আসলে মোডাল ভার্ব, ক্যান হলো একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এটার পরে আমরা এস বা ইএস অথবা ভার্বের কোনো আইএনজি সব করতে পারি না আমরা। আচ্ছা, দ্যাট এ ম্যান ক্যান নট লাইভ অ্যালোন অথবা লিভ অ্যালোন, যেটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ কি করতে পারে না, একা বাস করতে পারে না। হি বলতে ওই যে একজন মানুষকে বোঝাচ্ছি আমি, হি অলওয়েজ। এখন দেখো এইখানে কিন্তু আর কোনো আমার নাই, মডাল ভার্ব নাই, এখন ভার্ব আছে নিড, তাহলে কি হবে, এটা কিন্তু যেহেতু হি হলো সিঙ্গুলার, তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস, ভার্বের সাথে কি বসে, এস বা ইএস বসে। তাহলে কি হবে, হি অলওয়েজ নিডস আ কোম্পানি, তার সবসময় একজন সঙ্গের প্রয়োজন হয়। হি হ্যাজ টু, এই যে টু আছে, হ্যাঁ, তোমাদের এটা বলে রাখি, আগের ভিডিওতে আমি বলেছি যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সবগুলো ভিডিও দেখবে বোর্ড কোশ্চেনের। আমি এটা তোমাদের বলতে পারি যে বোর্ড কোশ্চেনের গুলো যেগুলো আছে সেগুলো যদি তুমি ব্যাখ্যা ভালো করে বুঝো তাহলে কিন্তু যারা গ্রামারে খুব ভালো না তারাও কিন্তু 5-6 মার্ক এমনিতেই পেতে পারো। যে শুধু যদি তুমি লাইনগুলো মনে রাখো তাহলে 5-6 মার্ক পাওয়া সম্ভব। যেমন আগে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে, দিনাজপুর বোর্ডের। এই যে এছাড়াও বেশ কয়েকটা বোর্ডে আমরা পড়েছি, এটা একটা কমন রুলস এবং খুব সহজে মার্কসটা পাওয়া যায়। এখন এটা দেখো, এই হি হ্যাজ টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এন্ড হ্যাভ টু হ্যাজ টু অনেক সময় আবার মাস্টের অর্থ দেয়। হ্যাঁ, এই দিক থেকেও তুমি কিন্তু ভার্বের বেস ফর্ম বসাতে পারো, কারণ মাস্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কি হবে, এক্সপ্রেস হবে।
express. He has to express his thoughts and ideas. তাকে অবশ্যই তার চিন্তা ভাবনাগুলো এবং ধারণাগুলো প্রকাশ করতে হয়। এরপরে আছে দেখো, শুরু হয়েছে আমাদের ভার্ব দিয়ে, think others while the others dash of the same needs. এখানে একটা ব্যাপার হলো, তোমাদের গত কয়েক ভিডিওতে আমি বলেছি এরকম একদম অহরহ এসে থাকে এই রুলসটা, যে সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে। স্যার তাহলে এখানে আমরা কি করব? সেন্টেন্স শুরু যখন ভার্ব দিয়ে হবে তখন দুইটা রুলস আমরা ফলো করব। একটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে দেব, নয়তো বা ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব। এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম তখনই হয় যখন কোনো কিছুর খুব উদ্দেশ্য বোঝায়, যে আমি এই কাজটা এই জন্য করব বা এই উদ্দেশ্যে আমি করব। আর যদি না হয় তাহলে আমরা সরাসরি একদম ভার্বের সাথে আইএনজি করে দেব। এখানে দেখো আদার্স, এখানে আমরা আদার্স এর পরে গিয়ে আরেকটা ক্লজ শুরু হয়েছে ওয়াইল এর পরে, এখানে কিন্তু আদার্স এর আগে আছে থিংক। এখানে কিন্তু আমরা তেমন কোনো উদ্দেশ্যের ব্যাপার দেখছি না এই প্রথম ক্লজটাতে। তার মানে আমরা এটাকে আমরা করে দিব থিংকিং। কি করে দিব? থিংকিং আদার্স। এটা ভেবে কি অবশ্যই যখন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে ভার্বের সাথে আইএনজি করে দিব অথবা টু প্লাস ভার্ব করে দিব। থিংকিং আদার্স ওয়াইল দ্য আদার্স, কি এখানে আদার্স বলছে, আদার্স কিন্তু এখানে তোমার প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট। এখানে দেয়া আছে বি, কি দেয়া আছে? বি। এখন বি যদি দেয়া থাকে, এখন আমরা বি ভার্ব মানে কি জানি? এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিন বিং। কিন্তু প্রেজেন্ট টেন্স আমি এখানে বলছি যে আমরা এই প্যাসেজটাতে সবকিছুই আমরা দেখছি কিন্তু প্রেজেন্ট টেন্সই হচ্ছে এবং প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে আলোচনা করছে, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে এই বি এর ক্ষেত্রে আমরা কি লিখবো? এম ইজ আর এর যে কোনো একটা আমাকে নিতে হবে। আদার্স এর ক্ষেত্রে অবশ্যই এম নিতে পারবো না, ইজ নিতে পারবো না, আমাকে নিতে হবে আর। আদার্স এর জন্য কি নিতে হবে? আর নিতে হবে। তাহলে লিখবো আর ওয়াইল দ্য আদার্স অফ দ্য সেম নিডস। যদি অন্যদের কথা আমরা চিন্তা করি তাহলে অন্যদেরও আসলে সেম একই ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, যে কারোর সাথে কারো তার চিন্তা ভাবনা বা ধারণাগুলো শেয়ার করা। এরপরে আছে দেখো হি, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু এটা। হ্যাঁ, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। হি হ্যাভ অলসো দ্য নিড অফ আদার্স। এখন হি এর সাথে কখনোই হ্যাভ বসে না স্যার, হি এর সাথে সবসময় হি সি ইটের সাথে সবসময় হ্যাজ বসে, কারণ সিঙ্গুলার সাবজেক্ট ভার্বও সিঙ্গুলার বসবে। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ অলসো নিড অফ আদার্স ফর, এই যে সুন্দর একটা জিনিস আসছে, ফর হলো কি একটা প্রেপোজিশন স্যার। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এরকম করে একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, এই যে টু, এই টু নিয়ে আমরা একটু কনফিউশন। টু কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে এবং টু এর জন্য কিছু ফ্রেজ আছে, শুধু ওই ফ্রেজগুলোর সাথে যখন টু থাকে তখনই শুধু এরপরে আইএনজি বসে, অথবা টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এছাড়া টু ছাড়া যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি করে দিবেন একদম চোখ বন্ধ করে। এটা একটা সহজ রুলস, যে আপনি এই একটা লাইন মনে রাখলে আপনি একটা মার্কস পাবেন, অথবা কোনো কোয়েশ্চেনে 3-4 মার্কসও পাওয়া যায় শুধু একটা জিনিস মনে রেখে, সেটা হলো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? এনশিওরিং। আচ্ছা, ফর এনশিওরিং দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট, সো হি ইজ বাউন্ড। হি ইজ বাউন্ড। আচ্ছা দেখেন অলরেডি কি আছে? একটা ভার্ব আছে এখানে দেয়া আছে, ইজ দেয়া আছে। হ্যাঁ, এখন আমরা বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যদি আমাদের কি থাকে, সেন্টেন্সে একটা ভার্ব অলরেডি থাকে মেইন ভার্ব, তাহলে পরবর্তী ভার্বটাকে অবশ্যই আমরা আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম করে দেব। এখানে ইজ অলরেডি একটা আছে, আমাদের মেইন ভার্ব আছে হি ইজ বাউন্ড। এখানে আমরা উদ্দেশ্য যেহেতু বোঝাচ্ছে যে লিভ উইথ আদার্স, সে অবশ্যই কি অন্যের সাথে বসবাস করতে বাধ্য। হ্যাঁ, কারণ হলো সে একা যেহেতু বাস করতে পারবে না, তো এটা কিন্তু বাস করার একটা উদ্দেশ্য। তাহলে আমরা কি করে দিব? টু লাইভ করে দিব, এটা সেন্টেন্সের সাথে আমাদের মিল করে। তাহলে এখানে লিখবো টু লাইভ অথবা লিভ। হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স, বাধ্য। এই যে এখন আবার একটা আছে দেখেন, মেক অ্যান ইনস্টিটিউশন, এখানেও কিন্তু সেম।
উইথ আদার্স, এখানেও কিন্তু আবার আরেকটা আমাদের আছে, ভার্ব আসছে কি উদ্দেশ্যে, টু মেক অ্যান ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান করার জন্য, একটা সংস্থা তৈরি করার জন্য, বা একটা পরিবার তৈরি করার জন্য, যাই বলি উইথ আদার্স, তাহলে কি হবে, টু মেক অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট কল সোসাইটি। এখন এই যে ইট যেটা, ঠিক আছে, ইট হলো ভার্ব, কোনটা, আচ্ছা ইট হলো এখানে সাবজেক্ট। এখন এটাকে যে সমাজ বলে, এই সমাজ কি সমাজ নিজেই নিজেকে বলে নাকি মানুষ বলে এটাকে সমাজ, যখন মানুষ একসাথে বসবাস করে, তাই না, এটাকে কিন্তু ডাকে মানুষ। অতএব ইট বা এই সমাজ নিজেকে কিন্তু সমাজ বলতে পারে না, তার মানে এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে ইটের সাথে প্যাসিভ সেন্টেন্স অনুসারে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব হবে এবং ভার্ব 3 হবে। তাহলে কি হবে, ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড সোসাইটি, এটা কি বলা হয়, সমাজ। সোসাইটি, এই যে সোসাইটি আবার এখানে সাবজেক্ট হয়ে গেছে, তো সোসাইটির সাথে আমরা বি এর সাথে কি দিব, ইজ, সোসাইটি ইজ, বি এর এম ইজ আর, সোসাইটি যেহেতু সিঙ্গুলার এর সাথে আমরা ইজ দিতে পারি, অবশ্যই আর দেওয়া যাবে না। সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ, এই দেখেন হুইচ মানে কিন্তু এই সোসাইটি কথা বলতেছি বা অর্গানাইজেশনের কথা বলতেছি, সোসাইটি কথাই আমরা বলি, হুইচ ড্যাশ বাই আওয়ার প্রাইমিটিভ অ্যানসেস্টরস। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা ইজ দিলাম, হুইচ ড্যাশ মেক বাই আওয়ার প্রাইমিটিভ অ্যানসেস্টর। এই যে অর্গানাইজেশনটা তো নিজে নিজে গঠিত হয়নি, তাই না, অর্গানাইজেশনটা কারা তৈরি করছে, আমাদের পূর্বসূরি যারা আছে, এই সমাজটাকে প্রতিষ্ঠা করেছে আমাদের উত্তরসূরি যারা আছে, আমাদের বংশধর যারা আছে তারা করেছেন। তার মানে এই যে হুইজ বলতে যে সোসাইটি বলছি আমরা, সেই সোসাইটি কিন্তু সে নিজে নিজে গঠিত হয়নি, তার মানে হলো কেউ একজন গঠিত করেছে, আর সেটা হলো আমাদের উত্তরসূরিরা বাই আওয়ার প্রাইমিটিভ। তার মানে এটাও কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে কি হবে এখানে, এখন একটা ব্যাপার আছে স্যার, এই মাত্রই তো আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করতেছিলাম, এখন সোসাইটিকে আজকে গঠিত হয়েছে, তুমি কি জন্মের পরে দেখছো যে তোমার সোসাইটি বা সমাজ গঠিত হয়েছে, না তুমি আগে থেকেই দেখেছো যে তুমি একটা সমাজে বসবাস করতেছো, যে সমাজটার ইতিহাস বা ঐতিহ্য অনেক আগে থেকে, তোমার দাদা দাদি থেকে, তার মানে অতীতে গঠিত হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, যে তুমি যদি এখন এই পুরো বাক্য পড়তে পড়তে আস্তে আস্তে তুমি যদি এখন করো, হঠাৎ করে যদি এখানে দাও যে ইজ মেড, হুইচ ইজ মেড, তাহলে এটা কেমন হলো, যে বর্তমানে তো এই সমাজ হয় নাই, তুমি যে সমাজে আছো অলরেডি সেটা কয়েক বছর হয়ে গেছে, হ্যাঁ যুগ যুগ হয়ে গেছে, হ্যাঁ শতাব্দী হয়ে গেছে, তার মানে কি এই সমাজকে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে অবশ্যই তোমাকে এটা পাস্ট টেন্সের সেন্সে অবশ্যই লিখতে হবে, ওয়াজ মেড। এখন এখানে তুমি যদি প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের এই কনসেপ্ট যদি তুমি না বুঝো, যে কনসেপ্টটা আমরা কয়েক ভিডিওতে বলেছি, আজকে বলছি, যে তুমি যদি না পড়ে না বুঝো যে আমি যে এই বাক্যের কথাটা বলছি সে বাক্যটা ভবিষ্যতে হবে, হ্যাঁ, তখন কিন্তু তুমি আর ফিউচার টেন্স ইউজ করতে পারবে না। অতএব এই জিনিস পড়েও বুঝতে হবে। আর যারা আমরা একটু গ্রামারে দুর্বল বা আমাদের এই এতটা গ্রামার আমরা ভালো না, তারা এই জিনিসগুলো অবশ্যই স্কিপ করবে, এগুলো নিয়ে কখনোই মাথা নষ্ট করবে না, যে বরং এর থেকে অন্য কোনো জায়গায় তুমি সময় দাও, সেটা কিন্তু ভালো হবে। আচ্ছা, তারপর মেক বাই আওয়ার প্রাইমিটিভ অ্যানসেস্টর, দে, এই দে কিন্তু প্লুরাল সাবজেক্ট। এখন the first to contribute to তো এখানে একটা আছে দেখো, দে এম ইজ আর কি বসাবো স্যার, এখানে কিন্তু তুমি চাইলে ওয়ারও বসাইতে পারো অথবা আরও বসাইতে পারো, কারণ তুমি কি এখন যদি তোমাকে আমি বলি দেখো যে স্যার এখানে আবার ওয়ার আবার আর দুটোই কেন, দে যদি মনে করো আর দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু, এখানে আছে কন্ট্রিবিউট টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখবো আমরা, হ্যাঁ, কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টু এরপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখন এখানে এটাই আসে, দে আর দিব না ওয়ার দিব। এখন তুমি যদি মানো যে তারা কি ছিল, ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, যে সভ্যতার উন্নয়নে, হ্যাঁ, বা উন্নতিতে আমাদের যে উত্তরসূরিরা আছে বা বংশধররা আছে তাদের অবদান ছিল। এখন তুমি যদি অবদান ছিল, এটা কি অতীতে ছিল, তাই না, যদি অতীতের চিন্তা করো যে অতীতে অবদান রেখেছে সমাজ প্রতিষ্ঠার জন্য, তাহলে ওয়ার,
আবার যদি তুমি চিন্তা করো যে তুমি কি তাদের অবদান এখন ভুলে গেছো, নাকি এখনো বর্তমানে তুমি সেটাকে স্বীকার করো। যদি তুমি স্বীকার করো তাহলে তো সেটা বর্তমানেও সত্যি। যেমন আমরা বলে থাকি যে 1971 সালের, যেমন এখন পর্যন্ত আমরা বলে থাকি যে 1971 সালে এত মানুষ শহীদ হয়েছেন, এখন পর্যন্ত তাদেরকে আমরা শহীদ হিসেবে, মুক্তিযুদ্ধ হিসেবে সম্মান করে থাকি। আমরা কিন্তু তাদের কথা ভুলে যাইনি, তাই না? তাদের কথা কিন্তু এখন আমরা স্বীকার করি। সেম ভাবে যে আমাদের উত্তরসূরিদের অবদান ছিল, সেক্ষেত্রে তুমি ওয়ার লিখতে পারো। হ্যাঁ, আবার এই যে অবদানটা, সেটা কি এখন আমরা ভুলে গেছি, বা আমাদের কি এটা এখন আমাদের জন্য কি মিথ্যা হয়ে গেছে যে তাদের অবদান নাই বা তারা এই সমাজ প্রতিষ্ঠা করে নাই? এরকম তো না, আমরা কিন্তু এখনো তাদের কথা স্বীকার করি। তাহলে এটা সেই সেন্সে আমরা বর্তমানে এটাকে ধরতে পারি যে এই সমাজে তাদেরই অবদান সব থেকে বেশি। আবার যদি অতীতের কথা বলি যে অতীতে তো ওনারা প্রতিষ্ঠা করছে, তা আমি অতীতের কথাই বলতে চাই, তাহলে কিন্তু তুমি ওয়ারও লিখতে পারো, দে ওয়ার, যে তারা অতীতে অবদান রেখেছেন। ওকে, টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং। তো এখানে কিন্তু সেই সেন্সে আমরা কি করতে পারি, তোমার এখানে ওয়ার এর সাথে আমরা আরও লিখতে পারি। যদি আর লিখি তাহলে কিন্তু এটা আমাদের সঠিক হবে। ওকে, আর আর দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপিং, যেটা আমরা বললাম ফার্স্ট কন্ট্রিবিউট টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আমরা লিখবো ডেভেলপিং। সরি, লিখবো এখানটাতে। ওকে, সমস্যা হচ্ছে, আচ্ছা ডেভেলপিং, এখানে লিখবো ডেভেলপিং, কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, আমাদের সমাজ বা সভ্যতার উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বা তারাই প্রথম ভূমিকা রেখেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সিলেট বোর্ড 2023-এর যে বোর্ড কোয়েশ্চেন তার সম্পূর্ণ আলোচনা। তো যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্টে আমাকে জানাতে পারো যদি কোনো বিষয়ে তোমাদের ক্লাস প্রয়োজন হয় বা ক্লাসগুলো কেমন হচ্ছে সে বিষয়ে জানাতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।